দেখো সময়ায়ন প্রভাব। তো সময়ায়ন প্রভাব বলতে বোঝায় যে মনে করো কোনো একটা অল্প দ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় লবণের একটা দ্রবণ আছে, বুঝছো? সাপোজ মনে করো এখানে কি আছে, সিলভার ক্লোরাইড একটা দ্রবণ আছে। তো আমাদের আসলে দরকার হয় কি, যে আমাদের এই অধ্যায় যেখানে দেখলাম, এখানে দ্রাব্যতার যে বা দ্রাব্যতার গুণাঙ্ক চ্যাপ্টারে দেখলাম, এখানে মেলে কি দরকার হয় যে আমাদের এই স্বল্প দ্রবণীয় লবণগুলো আছে, এই লবণগুলোকে কি করতে হয়, আমাদের অধঃক্ষেপণ তৈরি করতে হয় এটার দ্রবণ থেকে, তাই না? আর অধঃক্ষেপণ তখনই তৈরি হয় যখন এদের আয়নিক গুণফল কে আই কি হবে, কে এস থেকে বড় হবে। তো এখানে তো মনে করো সম্পৃক্ত দ্রবণ বা অসম্পৃক্ত দ্রবণ আছে, এখানে মানে কি কে এস অথবা কে এস এর কমই আছে, মানে কি কে আইটা কি হবে, কে এস এর সমান অথবা কম আছে। তো এখানে অধঃক্ষেপণ সৃষ্টি করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে বলো তো, একটা আয়ন দিয়ে বাধা দিতে হবে আর হ্যাঁ। কি। তো অন্য একটা আইন দিয়ে আমরা কি করবো, এখানে অধঃক্ষেপণ সৃষ্টি করবো। এটাকে বললাম সময়ায়ন প্রভাব। মনে করি যে আমরা একটা যে মানে সম্পূর্ণ আয়নিত একটা যৌগ নিব এখানে আমরা, যেটা কমন আয়ন থাকবে, যেমন সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি হবে, এটাও বিয়োজিত হবে, এটাও বিয়োজিত হবে। এখানে তাহলে আমরা দেখি এখানে সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে কি তৈরি করবে, সিলভার প্লাস ক্লোরিন, তাই না? ওকে। আবার অপরদিকে সোডিয়ামটা কি করবে, সোডিয়াম এপাশে লিখি, সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এই যে এখান থেকে ক্লোরিনটা হলো অনেক ক্লোরিন, এটা এই যে আমার সিলভার ক্লোরাইডের আয়নিত অবস্থায় যে ক্লোরিন আছে, মানে এটার পরিমাণটা কি করবে, ইনক্রিজ করবে। তো যার ফলে কি হবে, যে এটা তোমার বলছিলাম যে মনে করো আসলে মেন বিক্রিয়াটা কি ছিল আমাদের, সিলভার ক্লোরাইড, এটা মনে করো একটা উন্মুখী বিক্রিয়া, যেহেতু স্বল্প দ্রবণীয় লবণ, সিলভার প্লাস ক্লোরিন। তো এখানে আমরা আরো একটা লবণ দিচ্ছি যেটার মধ্যে ক্লোরিন ছিল, তার মানে এখানে আমাদের সে কি করবে, ক্লোরিনকে সাপ্লাই দিবে, তাই না? অধিক পরিমাণে ক্লোরিন হবে। তো আমরা জানি এটা যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা যদি উৎপাদ যদি আমরা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কি হবে, বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই যে আমাদের যৌগটা তৈরি হবে, ঠিক আছে? আবার যদি বিক্রিয়কের পরিমাণ বেড়ে দেয়, আমরা উৎপাদ তৈরি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি সিলভারও বাড়ে দাম, সেক্ষেত্রেও এটা হতো, ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাবে যে আমরা সবসময় কি করি, অ্যানায়নটা বাড়ে। সো এখানে যেহেতু ক্লোরিন বাড়লো, মানে কি হবে, এখানে আমাদের এটা সিলভার এবং ক্লোরিন মিলে কি তৈরি করবে, সিলভার ক্লোরাইড, ঠিক আছে, তৈরি হবে। তো যখন তৈরি হবে তখন দেখবো যে যেহেতু আমাদের এই যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা কি হবে, হ্রাস পাবে। এই কনসেপ্টটা মনে রাখতে হবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। আগে যতটুকু দ্রবীভূত হতো ততটুকু দ্রবীভূত হতে পারবে না, দ্রাব্যতা হ্রাস হবে। এটা এমনিতেও জেনারেল ভাবে মনে রাখতে পারো যে মনে করো একটা লবণ আগে দ্রবীভূত ছিল, তার যে দ্রাব্যতা ছিল, তার মধ্যে যদি আরো একটা আমরা মানে একদম তীব্র দ্রবণীয় একটা যৌগ দেই, তার মানে তার কি মানে যে যৌগটা কম দ্রবীভূত হয় তার দ্রবীভূত হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়, এইভাবে সহজে বুঝতে পারি আমরা, ঠিক আছে? এজন্য বলতে পারি স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা হ্রাস পাবে। এটা কিন্তু আমরা পরবর্তী এই যে টপিকগুলোতে আমরা পড়বো যে লবণের দ্রাব্যতা কতটুকু হ্রাস পেলো, এগুলো কিন্তু বের করে দেখাতে হবে। পরবর্তীতে দ্রাব্যতার কতখানি হবে, এগুলো আমরা বের করতে হবে। তো ঠিক আছে, এটা তো জানলাম। তো এখানে আরো কিছু আমাদের জানতে হবে, যেটা এর আগে ছিল, আমি তোমাদেরকে বলছিলাম যে পরবর্তীতে দেখাবো। যে এটা হলো কমন আয়ন ইফেক্টের মাধ্যমে মেইনলি সমাধান করা হয়। সেটা হলো মনে করো এখানে দেখো এই টপিকগুলো দেখো, এখানে দেখো এখানে কি বলছে যে বিশ্লেষণী রসায়নে গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর ধাতব মূলক শনাক্তকরণ দ্বারা দ্রাব্যতা গুণাঙ্কের ভূমিকা খুব ভালোভাবে বোঝা যায়, যেগুলো আমরা অলরেডি শিখে আছি দ্রাব্যতা গুণাঙ্ক। তো একটু পরে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের আমরা মূলক মানে কি করব, ধাতু আমরা কি করব, শনাক্তকরণ করব না, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে। তো ওই শনাক্তকরণের ক্ষেত্রে আমরা মানে এইগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? এইগুলো সিস্টেম বা যে দ্রাব্যতা গুণাঙ্কটা ব্যবহার করতে পারি কিভাবে। তো দেখো এখানে যে আসলে এই যে মনে করো বিশ্লেষণী গ্রুপ 2 এবং 3 এর অন্তর্ভুক্ত ধাতব আয়নসমূহের লবণের হাইড্রোজেন সালফাইড চালনা করলে, মানে এগুলো ধাতব মানে আয়নগুলো আমরা একটু পরে দেখবো। আসলে কি হয় যে এখানে ওই ধাতব আয়নগুলো মনে করো বিভিন্ন লবণ গ্রহণ করে রাখে, বিভিন্ন দ্রবণ থাকে, তো সেখান থেকে সেগুলো আমরা অধঃক্ষেপণ তৈরি করবো। তো করার জন্য কি করতে হয়, এদেরকে আমাদের এই যে এখানে লেখা আছে যে হাইড্রোজেন সালফাইড চালনা করতে হয় সেই দ্রবণের মধ্যে, বুঝছো? মনে করো এখানে ওই ধাতুর আয়নগুলো লবণ আছে, এখানে হাইড্রোজেন সালফাইড কি করতে হবে, চালনা করতে হবে। কিভাবে করতে হবে একটু পরে দেখছি। তো এখানে কি হয় যে বিভিন্ন বর্ণের ধাতব সালফাইডের অধঃক্ষেপণ পড়ে, ঠিক আছে? এর চালনা করার ফলে বিভিন্ন বর্ণের ধাতব সালফাইডের অধঃক্ষেপণ পড়ে, যেটা দিয়ে আমরা শনাক্ত করতে মানে কোন আয়ন এটা, কোন ধাতুর আয়ন সেটা শনাক্ত করতে পারি। তবে বিশ্লেষণী গ্রুপ 2 এর ধাতু সমূহের সালফাইড অধঃক্ষিপ্ত হয় এসিড মাধ্যমে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো আমরা জানি দুইটা গ্রুপ আছে এখানে, বিশ্লেষণী গ্রুপ 2 এবং বিশ্লেষণী গ্রুপ 3। নিচে যেগুলো নাম দেওয়া আছে আমরা মুখস্থ করে নিব। তো এখানে দেখো 2 এর মৌলগুলো আমাদের শনাক্তকরণ করার সময় কি করতে হয়, এখানে
হাইড্রোজেন সালফার, প্রথমে কি করতে হবে আমাদের, যে কোনো কিছুকে শনাক্তকরণ করতে হলে প্রথমে কি করতে হবে, হাইড্রোজেন সালফার দিতে হবে। তবে এখানে আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হলো বিশ্লেষণী গ্রুপ 2B, আরেকটা হলো কি বলতো 3B, ঠিক আছে। 2B শনাক্তকরণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাসিডিক মাধ্যম নিতে হবে, অর্থাৎ অ্যাসিডীয় বা অম্লীয় একটা দ্রব্য নিতে হবে। আর এই যে 3B গ্রুপের যেগুলো আয়ন আছে তাদেরকে কি করতে হবে, শনাক্তকরণের জন্য ক্ষারীয় মাধ্যম নিতে হবে, ঠিক আছে, ক্ষারীয়, বুঝতে পারছো। কিন্তু উভয় ক্ষেত্রে আবার কি ব্যবহার করা হবে, হাইড্রোজেন সালফাইড। ওকে, তাহলে দেখো গ্রুপ 3 এর হ্যাঁ অধক্ষণ পড়বে, তাহলে এই মাধ্যমগুলো ব্যবহার করলে কি করবে, আমাদের ওই কাঙ্ক্ষিত ধাতুগুলোর অধক্ষণ পড়বে। এই দেখো এই অধক্ষেপণগুলো পৃথক করে তাদের দ্রবণে উপযুক্ত বিকারক যোগ করে ধাতব আয়নগুলো শনাক্তকরণ করা যায়। অর্থাৎ তারপরে যখন এই ধাতুগুলো মনে করো অধক্ষিপ্ত হবে, এদের দেখবো বিভিন্ন ধাতব অক্সাইড সালফাইডের বিভিন্ন কালার আছে, সেখান থেকেও আমরা অনেকটা আইডেন্টিফাই হতে পারবো, মানে নিশ্চিত হতে পারবো যে আসলে কি ধরনের ধাতু হতে পারে। তবে একই কালার বিভিন্ন ধাতুর সালফাইড দিতে পারে, এগুলা কি করতে পারবো আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন বিকারক যোগ করার মাধ্যমে নিশ্চিত হতে পারি যে এটা কি ধরনের, মানে কোন মানে একদম ঠিক কোন মানে ধাতুটা আছে এখানে। তো এগুলা কিন্তু আমরা পরবর্তী টপিকে শিখবো, একটু পরে আছে হয়তো বা দেখছো তোমরা। তো এখানে দেখো যে বিশ্লেষণী গ্রুপ 2 বলতে কি বোঝায়, বিশ্লেষণী গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত ধাতব আয়নগুলো দেখো, এগুলা একদম মুক্ত করতে হবে এগুলা, ঠিক আছে। তাহলে কি যে কপার, লেড, ঠিক আছে, বিসমাথ, মার্কারি, এগুলা টিন যা আছে সব অ্যান্টিমনি, সব কিছু তোমাদের কি করতে হবে, এই যে আয়নগুলো মনে রাখতে হবে। অর্থাৎ বিশ্লেষণী গ্রুপ 2 এ কারা আছে যে আয়নগুলো বুঝতে করতে হবে। আবার দেখো বিশ্লেষণী গ্রুপ 3 এ কারা আছে, দেখো কোবাল্ট, লিগ্যান্ড, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এই চারটা বিশ্লেষণী গ্রুপ মানে হ্যাঁ। বিশ্লেষণী গ্রুপ বলতে যে আমরা যখন ধাতব আয়নগুলো বিশ্লেষণ করি, ঠিক আছে, তো বিশ্লেষণ করার ক্ষেত্রে তাদেরকে একটা দ্রবণ থেকে কি করতে হয়, আলাদা করতে হয় বা পৃথক করি, করার মাধ্যমে তাদের আমরা যে অধক্ষেপণ তৈরি হয় তাদের একটা আমরা কালারের মাধ্যমে একটা আইডেন্টিফাই করতে পারি যে আমরা তাদেরকে, মানে অনেকগুলো থাকে তো ওখান থেকে আমরা পৃথক করে বলতে পারি তার এই কয়টার মধ্যে হবে, দেন তাদের কালার দেখে বুঝতে পারি বা এই দুইটার মধ্যে একটা হবে, তখন তাদেরকে আমরা বিভিন্ন বিকারক যোগ করার মাধ্যমে একদম ঠিকভাবে পৃথক করি। তো এখানে দেখো আমাদের দুই সিস্টেমে পৃথক হয় আর কি, কেউ অ্যাসিডীয় মাধ্যমে, কেউ হলো ক্ষারীয় মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা ভাগ করে নিচ্ছি, একটা হলো গ্রুপ 2 এবং গ্রুপ 3 বি। এটা হয়তো তোমাদের কনফিউজ হতে পারে যে গ্রুপ 2 বলতে যে আমরা পর্যায় সারণীর যে হ্যাঁ মডেল আছে না একটা, যে আধুনিক মডেল ছিল যেটা, ওখানে কিন্তু আমাদের আমরা জানি যে আমাদের যে 18টা গ্রুপটাকে আমরা আবার কি ভাগ করি বলতো, 7টা 7-8টাতে ভাগ করি আর 18টা। হ্যাঁ। তো ওখানে কিন্তু আমরা গ্রুপ এ এবং বি, মানে প্রত্যেকটা গ্রুপ এ হিসাবে বি হিসাবে ভাগ করি। তো ওটা কিন্তু এখানে না, ওইগুলাকে ওই এ আর বি এখানে না, বা এখানে 2B আর ওখানে কিন্তু আমাদের 2B 3B গ্রুপ আছে, কিন্তু সেগুলো এখানে না, বুঝছো। এটা আসলে এই 2 থেকে নামকরণ কিছু করছে, বিশ্লেষণী গ্রুপ 2 হ্যাঁ, কেন এখানে এক হলো না কিছু জন্য। এটা দিছে আর কি, এটা আমরা পরে দেখবো, এরপরে তার ডিটেইলস আছে তো তখন বুঝতে পারবো আর কি। তো এখানে শুধু এটা মনে রাখবা যে আসলে বিশ্লেষণী গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত কারা, বিশ্লেষণী গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত কারা, এরপরে আমরা আরো বিস্তারিত জানবো এগুলো সম্পর্কে। তো দেখো যে তাহলে বিশ্লেষণী গ্রুপ 2 এর আয়নগুলো হলো এইগুলা, তো এগুলাকে পৃথক করার জন্য কি করতে হবে, অবশ্যই অম্লীয় মাধ্যম নিতে হবে। একটু আগে বললাম বিশ্লেষণী গ্রুপ 2 এর জন্য কি লাগবে, অম্লীয় মাধ্যম নিতে হবে, তো এটাই বলছে। অম্লীয় মাধ্যম মেনলি এখানে কি থাকবে, HCl থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝছো। তো এই এটা মনে করো যে দ্রবণটা থাকবে, তার মধ্যে HCl থাকবে, দেন তার মধ্যে কি চালনা করব, হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করব। করলে কি হবে, আমাদের বিভিন্ন বর্ণের ধাতব সালফাইড তৈরি হবে, অর্থাৎ যে ধাতুর আয়নটা ছিল তার সালফাইড এখানে তৈরি হবে, যেমন এই যেগুলো বলছে ধাতব সালফাইড তৈরি হবে। এখন এখন মেন পরীক্ষা আছে এখানে এমসিকিউতে যে কোন সালফাইডের কালারটা কেমন, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখছো এই যে, তাহলে কালার দেখে বুঝতে পারবো যে মনে করো যদি কালো হয় তার মানে এই 3টার মধ্যে একটা হতে পারে, বা কয়েকটার মধ্যে, এই কয়টার মধ্যে, ঠিক আছে। অধক্ষেপণ কালার দেখে আমরা বুঝতে পারবো, এটা আবার কমলা বর্ণের হয়, এইগুলো দেখে বুঝতে পারবো, ঠিক আছে। আবার অপর ক্ষেত্রে দেখো এখানে কি হয়, এক্ষেত্রে শুধু আমাদের কি করতে হবে, এইগুলাকে আমাদের ক্ষারীয় মাধ্যম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। তারপরে যদি হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে সেক্ষেত্রে কি হবে, বিভিন্ন সালফাইডের অধক্ষেপণ সৃষ্টি হবে, সেক্ষেত্রে কার কোনটা কালার এটা একটু মুক্ত করে নিতে হবে, বুঝতে পারছো। ওকে, তো এখন আমি বলতেছি সিস্টেমটা আসলে কি। তা আমরা কখন এটা ক্ষারীয় মাধ্যম নিব, কখন আমরা অম্লীয় মাধ্যম নিব, এটা একটা বিষয় আছে না। আমরা একটা দ্রবণ আছে, এখন সেটা তো আমরা জানবো না যে এখানে কি আছে। আমরা যদি জানতামই যে এর মধ্যে বিশ্লেষণী গ্রুপ 2 এর ধাতব আয়ন আছে, তাহলে তো শনাক্ত অলরেডি হয়ে গেছে, মানে আমরা জানি বিষয়টা। কিন্তু আমার তো আননোন, অজানা একটা দ্রবণ দেওয়া থাকবে, সেখানে আমরা জানবোই না কোন ধাতু আছে, জানবোই না যে কোন ধাতু আছে। তাহলে কি করব,
এই জন্য প্রাইমারিলি আমাদেরকে কি নিতে হবে, এসিডিও দ্রবণ নিতে হবে। কি দিতে হবে, এসিএল দিতে হবে। বিষয়টা কি, বিষয়টা একটু ক্লিয়ারলি বলি। একটা পেজ নেই এখানে, এই টপিকটা একটু কঠিন মনে হয় এখানে, এর মধ্যে সব থেকে বুঝতে গেলে কঠিন মনে হয় এই টপিকটাই। পেজ কত এটা, 81 পেজ না? দেখো, তো বিষয়টা হলো যে যেমন এখানে যদি আমরা একটা লবণ নেই, মনে করো যে কোনো একটা আমরা লবণ নিলাম, বিশ্লেষণ গ্রুপ 2 এর লবণটাই নিলাম, মনে করো যে কোনো একটা লবণ। এখানে যেমন কপার সালফাইড আছে আর কি, ঠিক আছে? তো মেইনলি যে এটা কি হবে, এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ মনে করো, তাই না? তো এটা কি হবে, কপার 2 প্লাস সালফার 2 মাইনাস সালফার 2 মাইনাস 2 মাইনাস তৈরি হবে একটা দ্রবণের মধ্যে, তাই না? এটা একটা কি বলতো, দ্রবণের মধ্যে ছিল কিন্তু। ওকে, এটা কিন্তু উভমুখী একটা বিক্রিয়া। ওকে, ঠিক আছে। তো এই দ্রবণের মধ্যে আমরা কি দিছি বলতো, এটা কি প্রথমে দেবো কি বলছি, অ্যাসিড দেবো। প্রথমে যোগ করব, প্রথমে অ্যাসিড যোগ করব, অ্যাসিড যোগ করতে হবে। প্রথমে অ্যাসিড যোগ করব, তাহলে অ্যাসিড যদি যোগ করি ACl, এটা কি হবে, সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। এটা কি মানে ACl কি বলতো, সম্পূর্ণ বিয়োজিত একটা, হ্যাঁ একটা তীব্র অ্যাসিড, এটা সম্পূর্ণভাবে কি হবে, বিয়োজিত হবে। তাহলে এটা বিয়োজিত কি তৈরি করবে বলতো, H প্লাস, ওকে, এটা তৈরি করবে। তো এখন একটা জিনিস দেখো, এখানে এটা যখন সম্পূর্ণভাবে কি হবে বলতো, বিয়োজিত হবে, এটা সম্পূর্ণভাবে। এখন দেখো দ্রবণে আমরা এটাকে শনাক্ত করার জন্য মিলে কি দিব বলতো, হাইড্রোজেন সালফাইড না? হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তাহলে আমরা মেইনলি হাইড্রোজেন সালফাইড দেই কেন বলতো, হাইড্রোজেন সালফাইড দেই কেন? সরি, আমি কি লিখছি এখানে, এটা লিখছি কেন, এটা তো এরকম ভুল হচ্ছে, মানে এটা তো যোগ না, এটা তৈরি হবে আর কি। তো মনে করো একটা দ্রবণে কি আছে, এই আয়নটা আছে, কি লিখি না লিখি, এই দ্রবণে এই আয়নটা আছে, এটাই তো সংযোজন করব। মানে সংযোজন করবে কিভাবে, আমরা এই যে সালফাইড তৈরি করার মাধ্যমে, কপার সালফাইড তৈরি করার মাধ্যমে, বুঝতে পারছো? মেইনলি এটাই আমরা শনাক্তকরণ করবো কি তৈরি করার মাধ্যমে, কপার সালফাইডের অধঃক্ষেপণ তৈরি করার মাধ্যমে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা অধঃক্ষেপণ তৈরি করার মাধ্যমে। তাহলে কি হলো আমাদের, এই যে এই আয়নের যে দ্রবণটা আছে, দেখুন একটা লবণ ছিল, এই আয়নের দ্রবণের মধ্যে আমরা কি দিছি, মনে করো এসিডিও দ্রবণ নিছি আমরা। এটা এসিডিও দ্রবণে কি থাকবে, এই আয়নগুলো থাকবে। তো এই দ্রবণের মধ্যে আমরা কি যোগ করব, হাইড্রোজেন সালফাইড। তাহলে এটা ভেঙে কি তৈরি হয় বলো তো, দুইটা হাইড্রোজেন আচ্ছা, এটা তৈরি হবে। তাই আসলে এইটা কিন্তু একটা স্বল্প বিয়োজিত একটা, মানে একটা লঘু অ্যাসিড, এটা কি বলতো, একটা এটাও কিন্তু একটা লঘু অ্যাসিডের মতো কাজ করে, লঘু অ্যাসিড, একদম খুবই লঘু অ্যাসিড, বুঝতে পারছো? দুর্বল অ্যাসিড, লঘু অ্যাসিড বলে ভুল হয়ে যায়, দুর্বল অ্যাসিড বলে দেয়, ঠিক আছে? দ্রবণের ক্ষেত্রে হয় দুর্বল অ্যাসিড বা অম্ল, বুঝতে পারছো? এটা একটা দুর্বল অ্যাসিড। ওকে, তাহলে এটা যখন বিয়োজিত হবে, এমন কি হবে, দেখো এই যে লঘু অ্যাসিড কিন্তু অল্প পরিমাণে বিয়োজিত হয়, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া, এটা কিন্তু অল্প পরিমাণে বিয়োজিত হয়, এগুলো তৈরি হয়েছে, তাই না? তখন কি হয়, মানে তাহলে এখানে এটাও কম আছে, H প্লাসও কম আছে, সালফাইডও কম আছে, কিন্তু দেখো এটা কিন্তু আমাদের একদম সম্পূর্ণভাবে বিয়োজিত হয়েছে, তাই না? হয়ে কিন্তু এখানে অধিক পরিমাণে কি দিছে বলো তো, H প্লাস দিছে না? H প্লাস দিছে কিনা, মানে H প্লাস আমাদের দরকার। এখানে কি হবে, H প্লাসটা এখানে এই যে হাইড্রোজেন সালফাইডকে নিয়ে ভাগবে, বুঝতে পারছো? দেখবে এ ফাঁকা পড়ে আছে, একে নিয়ে কি করবে, এ তৈরি করবে হাইড্রোজেন সালফাইড। মানে বিষয়টা বুঝতে পারছো? তার মানে দেখো এটা একটা, মানে কি আমরা কি, একটা হলো স্বল্প দ্রবণীয় একটা মানে লবণের মানে অ্যাসিডের, মনে করো একটা যৌগের একটা সাম্যাবস্থা আছে না, স্বল্প দ্রবণীয় আয়নিত অবস্থা আছে। তাহলে দেখো তো আমাদের ACl বিয়োজিত হয়, এখানে ASPL মানে আমাদের H প্লাসের ঘনমাত্রা বাড়া দিচ্ছে না, এটা ঘনমাত্রা বাড়া দিচ্ছে না। তারপরে কি হবে, বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, বাম দিকে, কিন্তু এই দিকে আসবে, মানে কি হাইড্রোজেন সালফাইড তৈরি হবে। তার মানে এখন দ্রবণে কি থাকবে কম বলো তো, দ্রবণে কি কিসের পরিমাণ কম থাকবে, আমাদের সালফাইডের পরিমাণ কম থাকবে। মানে H প্লাসটা সে কি করবে, এই যে এর সাথে যুক্ত হবে না, এখানকার যে H প্লাসটা, অতিরিক্ত H প্লাসটা কি করবে এখানে, তাহলে H প্লাসটা এই যে এখানকার হাইড্রোজেন সালফাইডের সাথে কি হবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, হাইড্রোজেন, বুঝছো?
এটা তৈরি করবে, তাই বুঝতে পারছো? তাহলে আমাদের কি করবে, এটা বিয়োজিত হয়ে এটা তৈরি করছে, ঠিক আছে, বাট এখানকার হাইড্রোজেনটা এসে কি করবে, যেহেতু অধিক পরিমাণ হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া হয় আবার আগেরটা যৌগ তৈরি করবে। তার মানে সাধারণভাবে তো এটা বিয়োজিতই হতে পারে না, অল্প একটু হয়ে সালফাইড তৈরি করছিল, সেটা আবার কি হলো ACl এর কারণে আবার আবার হাইড্রোজেন সালফাইড হয়ে গেল। তার মানে এখন দ্রবণে হাইড্রোজেন মানে সালফাইড আয়নটা খুবই কম পরিমাণে আছে না, বুঝতে পারছো? দ্রবণে এখন সালফাইড আয়নটা খুবই কম পরিমাণে আছে, তাই না? তাহলে দেখো দ্রবণে এখন সালফাইড আয়নটা কিন্তু খুব খুব কম পরিমাণে আছে, মানে কম পরিমাণে আছে মানে কি, তাহলে এখন এই যে সালফাইডটা কি করবে মেইনলি, সালফাইডটা তো মেইনলি আমাদের যে কাজটা করবে সেটা হলো কি ধাতব সালফাইড তৈরি করবে না। এখন এই যে আমাদের এখানে যে কি থাকলো মানে আমাদের কি হলো যে এখানকার সালফাইডটা আমাদের হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে আমাদের হাইড্রোজেন সালফাইড তৈরি করলো। তার মানে মনে করো এখানে মনে করো সাপোজ আমি ধরি যে মনে করো তোমার যে এই যে হাইড্রোজেন সালফাইড বিয়োজিত হয়ে মনে করো এখানে মনে করো 10টা সালফাইড আয়ন তৈরি করছিল, বুঝছো? তাহলে এখন এই যে হাইড্রোজেন আসিয়া মনে করো নিয়ে গেলো কয়টা, 8টায় নিয়ে গেলো, বুঝছো? এ আসিয়া মনে করো 8টা কি করলো, এর মধ্যে 8টা চলে গেল হাইড্রোজেন সালফাইড তৈরি করতে হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে, বুঝছো? তার কয়টা থাকবে, আর মাত্র 2টা থাকবে না, খুব অল্প পরিমাণে সালফাইড থাকবে। তো এটা আবার কি করবে এখন, এই যে আমার দ্রবণে কি আয়ন আছে না এর সাথে, হ্যাঁ এর সাথে বিক্রিয়া করে কপার সালফাইড তৈরি করবে, বুঝতে পারছো? তবে সেটা যেহেতু কম পরিমাণে আছে দ্রবণে, এটা কম পরিমাণে আছে, তাই না? দ্রবণে আমাদের সালফাইডটা কম পরিমাণে আছে, তাই না? এজন্য আমাদের এই যৌগটা খুবই কম পরিমাণে তৈরি হবে, ঠিক আছে? এখন যৌগ বলতে মানে এই আয়ন দুইটা কম থাকবে, মানে এই আয়নটা কম মানে কি এই দুটার আয়নিক গুণফল কি হবে, কম হবে না বেশি হবে? আয়নিক গুণফলটা কম হবে, তো আয়নিক গুণফল কম হবে। এখন একটা মজার বিষয় হলো কি বিশ্লেষণী গ্রুপের 2 এর যে মৌলগুলো আছে এদের দ্রাব্যতা গুণফল খুবই কম, যে এই যে স্বল্প খুবই অল্প পরিমাণ যে আয়নিক গুণফল না, এটাও কি বেশি হয়ে যায় এদের কি দ্রাব্যতার গুণফল থেকে, দ্রাব্যতার মানে গুণাঙ্ক থেকে আর কি, হ্যাঁ গুণাঙ্ক থেকে বেশি হয়, যে অল্প পরিমাণ যে আছে তাও গুণফলটা কি হয় এর থেকে অনেক বেশি হয়ে যায়, যার কারণে কি হয় এদের অর্ধকোণ সৃষ্টি হয়। বাট তাহলে এখানে ট্রিক্সটা হলো যে বিশ্লেষণী গ্রুপের 2 এর মৌলগুলোর ক্ষেত্রে কি হবে, এদের দ্রাব্যতা গুণফল অনেক বেশি। তো বিশ্লেষণী গ্রুপ 3 এর ক্ষেত্রে, বিশ্লেষণী গ্রুপ 3 এর ক্ষেত্রে 3B এর ক্ষেত্রে এদের KS টা অনেক বেশি, অনেক বেশি কাদের তুলনায় বলতো, 2 এর তুলনায়। যার কারণে যদি এসিড দেই তাহলে এসিড দিলে আমাদের কি হচ্ছে বলতো, ওই যে ধাতব সালফাইডটা কম হচ্ছে, কিন্তু ধাতব সালফাইডটা কি কম থাকতেছে, তার মানে তাদের কি আয়নিক গুণফলটা কম হচ্ছে, বুঝতে পারছো? কম হচ্ছে, কিন্তু বিশ্লেষণী গ্রুপের 2 এর ক্ষেত্রে এই কমটাও কি করে, কমটাও বেশি তাদের দ্রাব্যতা গুণফল থেকে। বাট গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ গ্রুপ 2 এর ক্ষেত্রে তাদের দ্রাব্যতার গুণফলটা অনেক বেশি, গ্রুপ 3 এর ক্ষেত্রে দ্রাব্যতার গুণফলটা অনেক বেশি, ফলে তাদের আয়ন মানে অদক্ষমান করতে গেলে তাদের আয়নিক গুণফলটা কি করতে হবে, বেশি করতে হবে। তার কারণে এসিড দিয়ে সম্ভব হয় না, কারণ এসিড দিয়ে করলে কি হবে আয়নিক গুণফলটা কম হবে, বুঝতে পারছো? তো এখন এমন একটা জিনিস করতে হবে আমাদের যাতে করে দ্রবণ থেকে কি হয় না বলতো, ওই যে দেখো এখানে কি দ্রবণ আমাদের মানে HCl দিলে অনেক পরিমাণ দেখো H তৈরি হয়, যেটা আমাদের এই যে এখানকার আমাদের সালফাইড আয়নটা কি করছে বলতো, নিয়ে আমাদের আবার অদ্রবণীয় জিনিস তৈরি করছে, তার কারণে কি হয়েছে সালফাইডের ঘনত্ব কমে গেছে। তো এমন একটা জিনিস নিতে হবে যাতে করে এখানে আমাদের কি করবে এই কাজটা না করতে পারে, মানে যেন আবার এমন করতে পারে এটাকেও প্রশমিত করে দিচ্ছে, মানে এখানে যে বিয়োজিত হয়ে এখানে যে তৈরি করলো H+, মানে এই সকল H+ কে প্রশমিত করে দিচ্ছে, দ্রবণে প্রচুর পরিমাণে এটা থাকবে, কারণ আমাদের প্রচুর মানে অনেক বেশি পরিমাণে কি লাগবে আয়নিক গুণফল দরকার, তাহলে কি নিব ক্ষার নিতে হবে, ক্ষার নিলে সে কি করে H+ কে প্রশমিত করে দেবে। এই জন্য আমার কি করতে হয় বিশ্লেষণ করে 3 এর মৌলকে মানে ধাতব আয়নগুলোকে শনাক্তকরণ করার জন্য আমাদের ক্ষার নিতে হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসলে মেইনলি বলতো কি বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে মেইনলি এখানে দেখো এই যে এখানে যে কি আছে হাইড্রোক্সিল মূলকটা এখানকার হ্যাঁ যখন আমরা কি দিব এখানে মনে করো এক্ষেত্রে আমরা কি করি বলতো, দেখো আপনাদের মিশাই আমি এখানে কিন্তু সেম টপিকটা হবে, এখানেও আমরা কি করব এই যে ধাতব আয়নগুলা যেখানে ধাতুর আয়নগুলোর মধ্যে হাইড্রোজেন সালফাইড দিতে হবে সব জায়গায়। তো এখানে কি আছে দেখো, আমরা এখানকার একটা মৌল নেই, যেমন করে নিকেল নিলাম বা ম্যাঙ্গানিজ, যেটা একটা নিয়ে আমরা নিকেল নিলাম, ঠিক আছে?
ওকে, তাহলে এটাকে আমরা সংরক্ষণ করব। তাহলে এটাকে এখন কিসের দ্রবণে নিব বলতো? খাত ক্ষারের দ্রবণ নিব। তার আগে আমি বলতেছি ক্ষারের দ্রবণ পরেই নিচ্ছি আমি বিষয়টা। তাহলে একেও কি কিন্তু হাইড্রোজেন সালফাইড চালনা করতে হবে, উভয় ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড। এক্ষেত্রে মনে করো H প্লাস তৈরি হবে, ওকে তৈরি হবে কিনা, 2 আমি দিলাম না এখানে, তা দিয়ে দিলাম, তো তৈরি হবে কিনা, হবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে আমাদের, কারণ এটা তৈরি হবে, এটা কিন্তু আমাদের নিকেলের সাথে কি করবে, নিকেল সালফাইড তৈরি করবে, তাই না? তো দেখো নিকেল সালফাইড যত বেশি তৈরি হবে তত বেশি আমাদের আয়নিক গুণফল হবে, তাই না? আর তখন বেশি আয়নিক গুণফল দরকার, তারপর নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফলটা অনেক বেশি, অধিকক্ষণ তৈরি করার জন্য আমাদের আয়নিক গুণফলটা বেশি লাগবে। এই জন্য এর পরিমাণটা কি রাখতে হবে, বাড়াতে হবে। বেশি রাখতে হবে। যে স্বল্পটাই বিয়োজিত হচ্ছে সেটা পুরোটা রাখতে হবে আমাদেরকে। এই জন্য কি করতে হবে, এখান থেকে এটাকে উধাও করতে হবে, ফিনিশ করতে হবে। তাহলে কি করতে হবে, এই জন্য আমরা কি নেই, এসিড নিলে তো আরো যোগ হয়, এসিড নিলে আরো H প্লাস যোগ হয়, আরো যোগ হয়ে যায়, তখন আমাদের বিক্রিয়াটা কি করে, আমার রিভার্স হয়ে যায়, পিছন দিকে আসে। তো এখন লিখলাম কি আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা কোনো একটা ক্ষার নিলাম, যার কারণে এখানে OH মাইনাসটি কি করবে, এই যে সাথে যুক্ত করে পানি তৈরি করবে। মানে আমাদের H প্লাসকে প্রশমন করে দিল, দ্রবণে কি হলো, এর পরিমাণ বেড়ে গেল। এবং এটা বলতে পারো দেখো দ্রবণ থেকে যখন এটা আরো কমে যাবে তখন বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, এদিকে না, মানে হাইড্রোজেন সালফাইডটা আরো বিয়োজিত হয়ে আর অধিক পরিমাণে আমাদের সালফাইড আয়ন তৈরি হবে। যতই তৈরি করবে মজার বিষয় কিনা বলো তো? তার মানে কি হবে, এত যত তৈরি হবে তত আমাদের এই দুইটা গুণফল কি হবে, বেড়ে যাবে। মানে এটা মনে করো 10টা ছিল, মানে এটা এখন আরো ধীরে ধীরে কি হয়ে যাবে, মনে করো 10টাই থাকবে অথবা 12টা হয়ে যাবে, বেড়ে যাবে, বুঝতে পারছো, বেড়ে যাবে। তার মানে কি হবে, আমাদের আয়নিক গুণফলটা সর্বোচ্চ হবে। এবং সেই আয়নিক গুণফলটা কি হয়ে যায়, দেখা যায় এই লবণের দ্রাব্যতার গুণফলকে মানে গুণাঙ্ককে ওভারকাম করে ফেলে, যার কারণে অধিকৃত হয়। তাহলে বুঝতে পারছো যে বিশ্লেষণী গ্রুপের ধাতুগুলোকে শনাক্তকরণ করার জন্য কেন অ্যাসিড ব্যবহার করা হয়, আর বিশ্লেষণী গ্রুপ 3 এর ধাতুর আয়নগুলোকে শনাক্তকরণ করার জন্য কেন ক্ষার ব্যবহার করা হয়। মেনলি পরীক্ষা কিন্তু এটা আসবে, এখান থেকে মনে করো লিখতে হয়, কথা বলে লিখতে হয় আর কি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু দেখবা তোমরা যে বইয়ে পড়তে যাও হয়তো বুঝতে পারবে না, মানে কঠিন মনে হয় এটা টপিকটা। এখন বুঝতে পারছো? ওখানে কনফিউশন থাকলে আমাকে বলো। কনফিউশন কোনো কনফিউশন নাই। 2 এর মৌলগুলো অ্যাসিড ব্যবহার করা হবে, 3 এর ক্ষার। হ্যাঁ 3 এর ক্ষার ব্যবহার করে, কেন ব্যবহার করা হয় সেটা বললাম কিন্তু। আর হাইড্রোজেন সালফাইড কিন্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে হাইড্রোজেন সালফাইড দ্বারা করা হবে, মানে হাইড্রোজেন সালফাইড না, মেইনলি মানে ওই যে অম্লীয় দ্রবণ নিতে হবে, দ্রবণের মধ্যে থাকবে, অর্থাৎ আমরা তো আয়নের একটা দ্রবণ থাকবে, তার মধ্যে অ্যাসিড যোগ করব, দেন তারপরে চালনা করব কি, হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস, কিন্তু এটা কি বলো তো, গ্যাস। হ্যাঁ গ্যাস, এটা চালনা করব পরে, কিন্তু এটা অম্লধর্মী গ্যাস, বুঝতে পারছো? হ্যাঁ এটা হলো দুর্বল অম্লধর্মী একটা গ্যাস, বুঝতে পারছো? তো কনফিউশন ক্লিয়ার, রিডিং করে দিতে হবে। আচ্ছা রিডিং করেও একটু বুঝবো না, সুন্দর করে ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা থাকলে বলো, আছে? তাহলে এখন শেষ, এখন কথা হলো অঙ্কগুলো দেখতে হবে, অঙ্কগুলো আবার ওখানে যাই। দেখো তাহলে এই যে সমায়ন প্রভাবের রঙগুলো দেখো, এখানে সমায়ন কেন বললাম, দেখো ওখানে কিন্তু সমায়নের একটা ব্যাপার আছে, তাই না? দেখলাম হাইড্রোজেন একটা সমায়নের ব্যাপার আছে, এই জন্য কিন্তু এটা পরে পড়ালাম আর কি। তো দেখো এখানে অঙ্ক যেটা দেখবো, দেখো এই সমায়ন সম্পর্কিত গণনা বই বের করে দেখতে পারো অঙ্কটা। তো এখানে কি বলছে বলো তো, যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় HCl এর দ্রাব্যতার গুণফল কত দেওয়া আছে, ঠিক আছে? দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তাহলে এই সম্পৃক্ত দ্রবণে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি এই নির্দিষ্ট ঘনমাত্রায়, তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি, এবং কারণ সহ বিশ্লেষণ করো। মানে কারণটাও তো হামরি পিসটা হয় লিখতে হয় না, সেসব এক লাইন লিখে দিলে হয়, আমরা পরে দেখবো আর কি। যেহেতু সমানের প্রভাবে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে, শুধু এই কথাটা বলতে হবে যে যেহেতু আমাদের সিলভার ক্লোরাইডের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড যুক্ত হয়েছে, এখানে ক্লোরিন সমানের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পাবে, এই কথাটা লিখে দিলে হবে। তার মানে কারণ বিশ্লেষণটা শুধু এক লাইন। তো দেখো আমাদের অঙ্কটা করতে হবে। এখন বিষয়টা দেখো অঙ্কটা কিভাবে করব। তাহলে দ্রাব্যতা বের করতে হবে, দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা সিলভার ক্লোরাইডের। তার মানে কি করতে হবে, অবশ্যই যে দ্রাব্যতা পরিবর্তন হলো কি না হলো, এই জন্য তার পূর্বে দ্রাব্যতাটা আমাদের বের করে নিতে হবে। তো এখানে দ্রাব্যতার গুণাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে কি এখান থেকে কি বের করে নিতে হবে, দ্রাব্যতা। আমরা জানি না দ্রাব্যতা বের করতে পারবো না, হ্যাঁ। তাহলে দেখো আমরা দেখো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি জানি, S² সমান দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে, S এর মান যেটা সেটা হলো কি বলতো, আমাদের দ্রাব্যতা বের হয়ে গেল। তাহলে এখানে দ্রাব্যতা আমাদের বের হয়ে গেছে কত, নিচে 1.54। হ্যাঁ তাহলে এই যেখানে বের হয়েছে দেখো, এটা অনেক ভাবে পড়ছে, তোমার শর্টকাটেও করতে পারো, ঠিক আছে? দ্রাব্যতা বের হয়েছে, ওকে ওকে। এখন দেখো আমরা তো বললাম যে সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় না বৃদ্ধি পায়, বলো তো?
সম আয়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? দেখো সম আয়ন প্রভাবে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হয়? বাম দিকে। অর্থাৎ মেইনলি স্বল্প দ্রবণীয় লবণটা আরো তৈরি হয়, মানে কি দ্রাব্যতা হ্রাস পেল না তার, মানে তার দ্রাব্যতা হ্রাস পায়। আগে যতটুকু দ্রবীভূত ছিল এখন তার থেকে কম থাকতেছে, মানে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। মানে তাহলে পরিবর্তিত দ্রাব্যটা অলওয়েজ কি হবে? কম হবে। তাহলে পরিবর্তিত আমরা লিখতে হবে, তাহলে পরিবর্তিত দ্রাব্যতা মনে করি যে এস প্রাইম বা যে কোনো কিছু, বা তোমার নামও দিতে পারো, মনে করি মাহিন, তুমি যেটা ইচ্ছা মনে করে নিবা। তাহলে যেহেতু আমরা এস দিছিলাম এখানে আমরা এস প্রাইম ধরে নিচ্ছি, ঠিক আছে, পরিবর্তিত দ্রাব্যতা। ওকে, তো আমরা এর আগে বলে নিছি যে সিলভার ক্লোরাইডের দ্রাব্য এখানে আমাদের কি ছিল, এত, এখানে এত ছিল, এবং যে পরিবর্তিত যে আমার মানে আরেকটা যে ক্লোরিন আসলো পরিবর্তিত দ্রাব্যতা, তার হচ্ছে আমার ক্লোরিন এখানে এটা আলাদা দিচ্ছে আর কি। যাই হোক, তো এখানে দেখো আমরা এটা করলাম। এখন দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পরিবর্তনটা কি হবে? দেখো 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে? মনে করি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাসপ্রাপ্ত হয়, কত হয়েছে? S1 হয়েছে। বুঝতে পারছো কি হয়েছে বলো তো? পরিবর্তন হয়ে S1 আসছে। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত কি করবে? সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। দেখো একমুখী বিক্রিয়া, মানে একটা তীর চিহ্ন শুধু বিয়োজিত হলো। আবার দেখো সিলভার ক্লোরাইডটা কি হবে? এটা বিয়োজিত হবে না, উভমুখী বিক্রিয়া। এখন কি হবে? মিশ্রণে কি হবে? মিশ্রণে তো যেহেতু আমার দ্রাব্যতা হ্রাস পাবে না, দুইটাই হ্রাস পাবে না, দুইটাই হ্রাস পাবে এখানে। সিলভারের কথা হচ্ছে। হ্যাঁ, সিলভার তো সিলভার, কোনটা? সিলভার আয়নটা ওটাই থাকবে না? না, সিলভার আয়ন ওটা থাকার কথা ছিল, মেইনলি কি হয় দ্রাব্যতা হ্রাস পাবে, মানে কই যে দুইটা একত্র হয়ে আবার তৈরি করবে, তো মানে এটা থাকবে, এটা আমরা ধরবো যে মোটামুটি থাকবে, মানে বিক্রিয়ার মাধ্যমে কি হবে? হ্রাস পেয়ে যাবে না, কিছু কিছু কমে যাবে। হ্যাঁ কমে যাবে, কিন্তু ওটাই হবে, সেম হবে। তো পরিবর্তনটা কি হবে? সিলভারের জন্য S1, ক্লোরিনের জন্য কত হবে? S1 প্লাস হ্যাঁ, তবে এখানে কি হবে? শুধু S1 ছিল, এখানে কি হবে? S1 প্লাস এত পরে যেটা হ্যাঁ। যুক্ত হলো। মানে আমরা তো জানি দ্রাব্যতা হ্রাস পাবে, মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে কিনা বলো তো? মানে এটারই তো দ্রাব্যতা হ্রাস পাবে, আগে যেটা ছিল, মানে আগে ছিল S, এখন হচ্ছে কি বলো তো? S1। তার মানে এটার যদি S1 হয়, সিলভার কত হবে? এটাও S1 হবে, ক্লোরিন কত হবে? আচ্ছা। S1। বাট ক্লোরিন আর আমরা এক্সট্রা যোগ করছি কত? 0.1। এজন্য কি হলো এটা বলো তো? এটা হলো, বুঝতে পারছো? এজন্য এটা কি লিখবো আমরা? এটা ছিল S1, এটা কি হবে? S1 প্লাস 0.1। বুঝতে পারছো? ওকে, এখন দেখো তো কেএস বের করবো। কেএস কি কখনো কম বেশি হয় বলো তো? না। কেএস কখন কম বেশি হয়? তো পরিবর্তিত দ্রাব্যতার জন্য তার কেএস কি হবে? কেএস কিন্তু সমান থাকবে। আমি খালি এস হ্যাঁ। বের করছি এটাই। তাহলে এখানে দেখো, এখান থেকে তোমরা এসটা বের করে নিলাম। এখন দেখো এস বের করার ক্ষেত্রে এখানে অনেক গোটা জিনিস আছে। দেখো এখানে কিন্তু একটা দ্বিঘাত একটা সমীকরণ আছে না বলো তো? হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছো কিনা? দ্বিঘাত সমীকরণ আসবে। দ্বিঘাত সমীকরণ আছে, এই দেখো এখানে দেখো, এই যে আমরা দ্বিতীয় লাইনটাকে দেখো, এখানে দেখো দ্বিতীয় লাইনটা তুমি খেয়াল করো, যদি এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসছে, তাই না? তাহলে যে গুণ করলে এসটা এখানে যদি গুণ করি আমরা, এস স্কয়ার। হ্যাঁ এস স্কয়ার প্লাস 0.1 এস, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ আছে। তো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি অ্যাকুরেট এটা করতে পারো, দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে। তো এটার মাধ্যমে তুমি এস এর মান বের করে নিতে পারো। অথবা যেহেতু এখানে দেখো আমরা এস মানে দ্রাব্যতা মান কিন্তু খুবই কম। দেখো এখানে আমরা দেখছিলাম দ্রাব্যতা মনে করো এখানে 10⁻10 এর মতো না, -10 এর মতো না, মানে এখানে যেটা বের হয়েছে কত বের হয়েছে? -5। এটা কিন্তু খুব একটা কি বলতো খুব ছোট, ছোট সংখ্যা না। তো এটা যদি পাওয়ার করো মানে স্কোয়ার করে কি হয়? আরো ছোট। হ্যাঁ, নেগেটিভ সংখ্যাকে পাওয়ার করলে আর কি হবে? আরো মানে নেগেটিভ না, মানে একর থেকে ছোট, মানে পাওয়ার নেগেটিভ আর কি। পাওয়ার যদি নেগেটিভ থাকে তার যদি আরো ছোট মানে পাওয়ার দাও, আরো ছোট, আরো ছোট হয়ে যায়, তার মানে আরো কি এক থেকে অনেক অনেক কম। যার ফলে এটাই কি করতে পারি বলা হতো আমরা নেগলিজেবল ভাবতে পারি, যে এটা দেখো এক থেকে যদি অনেক অনেক কম, এটা আমরা বাদ দিতে পারি। এই জন্য কি করলাম, মানে শূন্য ধরতে পারি আমরা, শূন্যের মতো আর কি। তো শূন্যের সাথে যা গুণ থাকবে সেটা কি হয়ে যাবে? শূন্য থাকবে। এই জন্য দেখো এখানে এই যে এস স্কয়ারটা আমরা কি বলতেছি? বাদ দিচ্ছি। তো অনেক ক্ষেত্রে দেখবা যে আমাদের মানে ঠিক আছে সমীকরণ আসতে পারে এস স্কয়ার আছে, আবার এস কিউ আসছে, সেক্ষেত্রে আমি দুটোই বাদ দিতে পারি, ঠিক আছে? বা ওর সাথে যদি এস স্কয়ার সাথে কিছু গুণ থাকে সেটাও কি হবে? পুরোটাই বাদ হবে। যেহেতু আমরা এটা শূন্যর কাছে ধরছি, মানে পুরোটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি ধরতে পারি? শুধুমাত্র যেটা এই যে এস গুণ আকারে আছে। হ্যাঁ, তাই এখানে যেহেতু আমরা এস বের করবো এই জন্য শুধু এসটা রাখছি আমরা। তো এখন দেখো 0.1 ভাগ দিয়ে যেটা হবে সেটা হলো আমাদের পরিবর্তিত দ্রাব্যতা, ঠিক আছে? এখন পরীক্ষা আসতে পারে আরো ভিন্নভাবে যে দ্রাব্যতার পরিবর্তন কতটুকু হলো। এটা বাদ। যদি বলে দ্রাব্যতার পরিবর্তন কতটুকু, সেক্ষেত্রে কি করবো? দুটো বিয়োগ করে দিব, বেশিটা থেকে কোনটা বিয়োগ করলে কি হবে? দ্রাব্যতার পরিবর্তন একযোগ হয়েছে, বুঝছো? আর এখানে দেখো দ্রাব্যতা আগে যেটা ছিল তার থেকে কি হয়েছে? এখানে কমে গেছে, ঠিক আছে? ওখানে 5 ছিল 10⁻⁵, এখানে 10⁻⁹, ঠিক আছে? তো বুঝতে পারছো? ওকে, কিন্তু দেখো ওই এটা করলে কিন্তু হালকা পরিমাণ মান কমতো। আসলে এই অঙ্কগুলোতে
এই হালকা পরিমাণ মানকে বিবেচনা করা হয় না, বুঝছো? এই জন্য তুমি এগুলো করতে পারো। আর তুমি যদি করো ক্যালকুলেটরের মাধ্যমে দীর্ঘ সমীকরণ সমাধান করার মাধ্যমে এস মান বসাই দিতে পারো। আমি দেখাই দেবো না কিভাবে সমাধান করতে হয়, পারো তুমি? তো দেখাই দিও তো। ঠিক আছে। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি হলো, অর্থাৎ বিশ্লেষণ যেটা বললাম, সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়। কেন? সম আয়নের প্রভাবে। বুঝতে পারছো? এটা বিশ্লেষণ। তো এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে বলো। দেখো কোনো সমস্যা আছে? আরে থাকলে বলো, ভালো করে দেখো। নাই বুঝতে হবে, একটা বুঝলে সবই করতে পারবে, এরকম বিষয়টা মেন কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? কি বুঝতে পারছো না? পরবর্তী অঙ্কটা দেখো তো। দেখো দেখো পরবর্তী অঙ্কটা আমরা কি বলছে বলো তো। তো স্ট্যান্সিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে এর দ্রাব্যতা গণনা করতে হবে। এখানে কি বলছে আমাদের, এটার দেখো এটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া আছে আমাদের, এখানে বলা আছে যে তারপর সোডিয়াম ফ্লোরাইড যোগ করা আছে, তাই না? সোডিয়াম ফ্লোরাইড কত যোগ করছে? 0.1। ওকে। এবং দেখো স্ট্যান্সিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দেওয়া কি দেওয়া আছে? কেএসপি এর মান দেওয়া আছে এখানে একটা নির্দিষ্ট। আগেরটাই এটা। হ্যাঁ ওরকমই মোটামুটি। তো এখানে দেখো তো আমাদের এটা যোগ করছে, যদি এত মোল সোডিয়াম ফ্লোরাইড যোগ করা হলে দ্রাব্যতা কি পরিবর্তন ঘটবে? আগেরটাই ঘটবে। কিন্তু শুধু এখানে কি বলতো, লাস্টে যে বিয়োগ করতে হবে। এই যে না এখানে শুধু এটা মনে রাখতে হবে যে দ্রাব্যতা গুণাঙ্কের সূত্রটা এখানে যেহেতু আমাদের কি আছে 2 আছে, মানে কি 4s কিউব হবে। এখানে একটু এটা একটু বিবেচনা রাখতে হবে, 4s কিউব। তাহলে এটা আগেটা হবে। আর এখানে যেটা বলতেছি দেখো, এখানে দেখো দুইটা জিনিস আছে যেটা বলছিলাম, ত্রিঘাত সমীকরণ। দেখতে পাচ্ছো নিচে কি আসবে? ত্রিঘাত সমীকরণ এস স্কোয়ার এবং এস কিউবের সাথে যা থাকবে সবগুলো বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? ওকে। আর এখানে দেখো যে ফ্লোরিনের যখন আমরা ঘনমাত্রা লিখবো তখন 2s দিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এখানে দেখো এদিকে দেখো, এই যে এখানে 2s দিতে হবে আগে, মানে যেহেতু আমরা কি হয় বলতো দুইটা তৈরি হয় না, 2s দিতে হবে। এখানে কিন্তু 2s দিলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছো? আর এখানে স্কোয়ার থাকবে, উপরে থাকবে, 2s দিতে হবে। বুঝতে পারছো? 2s মান বসাই দিতে হবে। এগুলো জানো আশা করি, আগেই পড়ছো, তাই না? তোমরা কি আগের অঙ্কগুলো করছিলা? হ্যাঁ? যেগুলো আজকে দেখলাম না কেন? পরীক্ষার পর কয়েকদিন একটু সমস্যা, কত সমস্যা? কয়দিন আসলাম? আর 3 দিন 3 দিন। তোমার কয়দিন আজকে বায়োলজি পরীক্ষা দিচ্ছ? তো অঙ্কগুলো বুঝতেছো তো নাকি? না করলে তো আবার কম বুঝবা। বুঝতেছি বলতে করতে হবে, এই যে আগেরগুলো করার জন্য আজকে লেকচার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে একটা মাথার উপরে যাওয়ার কথা না তো, আলাদা টপিক না দুইটা। এই যে জিনিসটা বুঝাইলাম এটা মাথার উপর দিয়ে গেছে, নাই মানে দ্রাব্যতার গুণাঙ্কগুলো মানে ভুলে গেছো? ভুলে যাইনি, অঙ্কগুলো করলে ইয়ে হয়, অঙ্কটা। তোমার মাথার উপর দিয়ে গেছে? তোমার তো যায় নাই, কিন্তু করছো সবাই, তোমরা দুজন করছো, করছো, তোমার মাথার উপর যায় নাই। আরে বুঝছি এটা। হ্যাঁ তুমি কোনটা বোঝ না বলো? আমি হ্যাঁ বুঝছি তো। তো বললো তো মাথার উপর দিয়ে গেছে। না না এই হয়। তো দেখো মেইনলি এই যে দুইটা জিনিস পড়াইলাম না, এই রিলেটেড অঙ্ক এখানে সব আছে। তবে এখানে আর কিছু অঙ্ক আছে, এগুলো তোমাদের এখন আমি পড়াবো না। এই যে বিজন ধ্রুবক, এগুলো কোথায় আছে বলো তো? কে বলতে পারবো? তোমরা বলতে পারবে। তড়িৎ বিশ্লেষণ তার মানে ইয়ে অধ্যায় নাকি? বিজন ধ্রুবক, কে বি, কে এ, এগুলো কোথায় আছে বলো তো? কোষ অধ্যায়, কেলভানিক কোষ, এটা কোষ না কোষ। এগুলো হলো কি রাসায়নিক বিক্রিয়া অধ্যায় কিছু আছে, এগুলো আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় গিয়ে শিখবো। সো এগুলো অঙ্ক এখানের জন্য না। মানে কি করছে, এগুলো তো সৃজনশীল, বুঝছো? এই যে এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্ন, বুঝছো? তো এগুলো যে মিক্স করে দেয় না সৃজনশীল প্রশ্ন, তো দুই অধ্যায় থেকে মিক্স করে দিছে, মানে মোটামুটি একই তো, বিজনের সাথে সম্পর্কিত আছে। তো হ্যাঁ মিশিয়ে দিছে আর কি, যে এগুলো তো বোর্ড পরীক্ষা। তো এখানে যে দিছে আর কি বিয়োজন ধ্রুবক ব্যবহার করছে। তো এগুলো আমরা পরে দেখবো, যে যেগুলো মেলে, বুঝছো? মানে যেগুলোর মধ্যে বিয়োজন ধ্রুবক, কে বি, কে এগুলো নাই, বুঝছো? এগুলো বুঝবো না এখন, আর এগুলো বুঝাইতে গেলে মানে ওই অর্ধেকটাই বুঝাইতে হবে, মনে করি এরকম অবস্থা। সো তাহলে মনে করো এটা বাদ দিয়ে যে নিয়মগুলো শিখালাম আর কি, এর মধ্যে বা সমানের সাথে সম্পর্কিত যেগুলো আছে এই টাইপের অঙ্কগুলো একটু সমাধান করবা। এখানে আর কিছু লাগবে না, পারবা এগুলো। এই দেখো যেটা বললাম, এই যে এখানে যেটা বললাম একটু আগে, যেটা শিখালাম বিশ্লেষণ গ্রুপে 2 এর এবং 3 বি এর আমাদের ধাতব আয়নগুলো শনাক্তকরণ, এখানে এই যেটা আছে, বুঝছো? জিঙ্ক সালফাইডের একটা কেএসপি এর মান দেওয়া আছে, বুঝছো?
দেখো খুবই কম। দেখো তো দ্রাব্যতার গুণফলটা গুণাঙ্কটা খুবই কম, খুবই কম। দেখো 10⁻⁻23। জিঙ্ক কোনটার বলো তো? মানে এসিড যোগ করা থাকে এটা দেখো জিঙ্ক কোনটা দেখো, 2 মানে সবই তো কম একদম। এটা দেখো কপার সালফেটের কথা বলো তো? 38 হাইড্রোজেন সালফেটের বিয়োজন দ্রবক, এই বিয়োজন দ্রবক ঢুকাই দিছি, তাই না? দেখো এটা দেখো কত কম, আর ওটা তাহলে আরো কম। তাহলে দেখো এখানে এটা সেম। দেখো উদ্দীপকের দ্রাব্যতাটা আগে উদ্দীপকের অধক্ষেপটির দ্রাব্যতা নির্ণয় করো। দ্রাব্যতা বের করতে পারবে না? অধক্ষেপটি অধক্ষেপ কোনটা বলো তো? কপার সালফেট হ্যাঁ, এটা তৈরি হলো। এটা কিন্তু দেখো দ্রাব্যতা বের করতে হবে, দ্রাব্যতা নির্ণয় এস করো। তো দেওয়াই আছে। হ্যাঁ, এটা দ্রাব্যতা বের করতে পারবে না? ঠিক আছে, কারণ এখানে কি দেওয়া আছে বলো তো? এস কেস দেওয়া আছে। কেস থেকে কেমন বের করতে হয় জানো? মানে এস এস বের করলে হবে। তাহলে হ্যাঁ, তার উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধক্ষেপণ উৎপন্ন করে না। যুক্তি সহ দাও। দেখো এখানে দেখো দুইটা আয়ন দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? কি দেওয়া আছে? হ্যাঁ, জিঙ্ক আর একটা হলো, দেখো তো কোনটা কোনটার? জিঙ্ক পুরো 3 নাম্বার। দেখো তো জিঙ্ক হলো 3 নাম্বার, কপার 2 নাম্বার। হ্যাঁ, কপার কিন্তু 2 নাম্বার না। তাহলে দেখো এখানে দেখে বুঝতে পারতেছো, দেখো এটার কি বলতো অনেক কম, 10⁻⁻38, মানে কি অনেক কম। আর এটা দেখো একটু বেশি আছে না জিঙ্কের, বুঝতে পারছো? তারপরে এটা কি বিস্ময় গ্রুপ 3-এর, মানে এটা 2, এটা 2-এর, এটা কি বলো 3-এর। তাহলে এটাকে কি যোগ করতে হবে? অ্যাসিড অ্যাসিড। অ্যাসিডের মানে এটাকে কি বলো তো? হ্যাঁ, এই জন্য কিন্তু কি দুইটাকে একই সাথে হবে। না, আগে- তাহলে কি হলো, প্রথমে অ্যাসিড যোগ করতে হবে, সেক্ষেত্রে একটা বিক্রিয়া হবে, সেক্ষেত্রে অধক্ষেপণ সৃষ্টি হবে, পরবর্তীতে আবার ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে তৈরি হবে। এই জন্য দুইটা একই সাথে তৈরি হবে না, শেষ। তো এগুলাই কিন্তু এখানে বলছেন। এই যে এগুলো কিন্তু একটু রিডিং দিয়ে নিবা, আসলে সৃজনশীল কেমনে লিখতে হয় আমি তো অনেক বললাম। ওইগুলো দেখবে এখানে যখন পড়বা দেখবে একদম ইজি মনে হবে, কারণ সব বোঝানো হয়েছে। দেখবেন বলা আছে, এগুলা কথাগুলো বলা আছে, ঠিক আছে? এই কথাগুলো এখানে বলা আছে কিভাবে লিখবা। তোমরা যখন লিখবে আর এত বড় লিখতে হবে না, একটা ছোটতে লিখতে পারবা, শর্টকাটে লিখতে পারবা। তো নিজের ভাষায় লিখবা আর কি। বলো কারো কি সমস্যা বলো।